হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য শো। আমি আরজে রাজু আছি আপনাদের সাথে। কিছু রহস্য থাকে যার উত্তর কেউ খুঁজতে চায় না, কারণ সত্যটা জানলে রাতের অন্ধকারে হাঁটার সাহস আর থাকে না। অন্ধকারকে সম্মান করুন, কারণ নীরব ছায়ারা কখনো কখনো আমাদের কাছেই দাঁড়িয়ে থাকে অদৃশ্যভাবে। আজকে গল্পটি ইমেল করছে নোয়াখালী থেকে হৃদয়। বেশি কথা না বাড়িয়ে বন্ধুরা, শুরু হচ্ছে আজকের ভয়ঙ্কর বাস্তব কাহিনী। লাইট বন্ধ করে হেডফোন লাগিয়ে শুধু শুনে যান। শহরের যান্ত্রিক জীবন, সকাল থেকে রাত পর্যন্ত কেবল ছুটে চলা। ক্লান্ত শরীর আর অবসন্ন মন চাইছিল একটু মুক্তি। তাই হুট করেই সিদ্ধান্ত নিলাম কদিনের জন্য ঘুরে আসব আমার সেই ছোটবেলার প্রিয় জায়গা নানাবাড়ি থেকে। গ্রামটা এমনিতে খুব সুন্দর, চারপাশে দিগন্ত জোড়া ধান ক্ষেত, বড় বড় আম কাঁঠালের বাগান, আর তার ঠিক মাঝখানে টিনের চালা দেওয়া সেই পুরনো আমলের বিশাল বাড়িটা। ছোটবেলায় কতবার এসেছি এখানে, প্রতিটা কোণা আমার চেনা, কিন্তু এবার আসার পর থেকেই কেন জানি মনে হচ্ছে সবকিছু খুব অচেনা। বাতাসটা কেমন ভারী। বাস থেকে যখন নামলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। গ্রামের মেঠো পথ ধরে হাঁটছি, দুপাশে বাস ঝাড়ুগুলো বাতাসে ক্যাচ ক্যাচ শব্দ করছে। ছোটবেলায় এই শব্দটা ভালো লাগতো, কিন্তু আজ কেন জানি বুকের ভেতরটা কেঁপে উঠল। বাড়ির গেটে পৌঁছতেই দেখি মরিচা ধরা তালাটা খোলা, কিন্তু গেটটা নড়বড়ে। উঠোনটা আগাছায় ভরে গেছে। নানা নানি দুজনেই মারা গেছেন বছর দুয়েক আগে। এখন বাড়িটা দেখাশোনা করেন করিম চাচা। আমি ডাক দিলাম, করিম চাচা, ও করিম চাচা। কোনো সাড়া শব্দ নেই। পুরো বাড়িটা যেন মৃত্যুর মতো নিস্তব্ধ। আমি বারান্দায় উঠে ব্যাগটা রাখলাম। হঠাৎ মনে হলো জানালার ফাঁক দিয়ে কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে। চক্কেতে তাকালাম, কেউ নেই, শুধু একটা ছেঁড়া পর্দা বাতাসে দুলছে। মনের ভুল ভেবে দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। ভ্যাপসা একটা গন্ধ নাকে এলো। অনেকদিন বন্ধ ঘরে যেমন গন্ধ থাকে, তার সাথে কিসের যেন পোড়া গন্ধ। করিম চাচা সন্ধেবেলায় বাজার থেকে ফিরলেন। আমাকে দেখে খুব একটা খুশি হয়েছেন বলে মনে হলো না। তার চোখগুলো কেমন ঘোলাটে, গলার স্বরটাও যান্ত্রিক। শুধু বললেন, আইসো যখন থাইকা যাও, তো রাইতে ঘর থাইকা বাইর হইও না, দিনকাল ভালো না। প্রথম 2 রাত খুব একটা ঝামেলা হয়নি, তবে অদ্ভুত কিছু অনুভব করেছি। মাঝ হতে মনে হতো টিনের চালের উপর কেউ হাঁটছে, ধূপ ধূপ ধূপ। কোনো মানুষের পায়ের শব্দ নয়, যেন ভারী কোনো জানোয়ারের। আবার কখনো মনে হতো আমার বন্ধ দরজার ওপাশে করিডোরে কেউ নখ দিয়ে আঁচড় কাটছে, খস খস খস। আমি করিম চাচাকে জিজ্ঞেস করেছিলাম। তিনি নির্বিকার ভঙ্গিতে বলেছিলেন, পুরান বাড়ি, ইঁদুর বেলাই আছে, ঘুমাও। কিন্তু ইঁদুর বা বিড়াল কি গভীর রাতে মানুষের গলার স্বরে কাঁদে? হ্যাঁ, দ্বিতীয় রাতে আমি স্পষ্ট কান্নার শব্দ শুনেছি, ঠিক যেন আমার নানির গলা। হৃদয়, ও হৃদয়, পলায়া যা। তৃতীয় রাত, অর্থাৎ আমার থাকার শেষ রাত। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। লোডশেডিং চলছে সন্ধে থেকেই। মোমবাতির আলোয় শুয়ে আছি, কিন্তু চোখে ঘুম নেই। রাত তখন সম্ভবত 2:30 কি 3টে। হঠাৎ বৃষ্টির শব্দের মধ্যেই একটা অন্যরকম শব্দ কানে এলো। মনে হলো বাড়ির পেছনের পুকুর পাড় থেকে কেউ আমাকে ডাকছে, খুব পরিচিত গলা। হৃদয়, আয়, আমার কাছে আয়। আমি ধড়মড় করে উঠে বসলাম। এটা তো আমার নানার গলা, কিন্তু নানা তো মারা গেছেন। ভয়ে আমার শরীর হিম হয়ে গেল, কিন্তু এক অমোঘ আকর্ষণে আমি বিছানা ছাড়লাম
মোমবাতিটা হাতে নিয়ে দরজার কাছে গেলাম। দরজাটা ভেতর থেকে আটকানো ছিল, কিন্তু অবাক কাণ্ড, ছিটকিনটা নিজে থেকেই খুলে গেল। করিডোর দিয়ে হাঁটছি, পায়ের নিচে কাঠের মেঝে ক্যাঁচ ক্যাঁচ করছে। বাইরে ঝড়ের শংস শব্দ। আমি রান্নাঘর পার হয়ে পেছনের দরজা দিয়ে উঠোনে নামলাম। বৃষ্টিতে মোমবাতিটা নিভে গেল, এখন শুধু বিদ্যুতের ঝলকানি ভরসা। পুকুর পাড়ের বড় শিমুল গাছটার নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি পরা। বিদ্যুৎ চমকাতিন আমি স্পষ্ট দেখলাম ওটা আমার নানা। তিনি আমার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছেন। আমি কাঁপা কাঁপা গলায় ডাকলাম, নানা ভাই। মূর্তিটা নড়ল না, শুধু একটা যান্ত্রিক স্বরে বলল, তোর এখানে আসা উচিত হয়নি হৃদয়। আমি বললাম, কেন নানা ভাই, কি হয়েছে? হঠাৎ তিনি ঘাটটা অস্বাভাবিকভাবে ঘুরিয়ে আমার দিকে তাকালেন। ওটা আমার নানা ছিলেন না। নানার মুখটা ছিল, কিন্তু চোখগুলো আগুনের মতো জ্বলছে, আর মুখটা ঝুলে আছে বুকের কাছে। ওটা মানুষ নয়। চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। সেই বিভীষিকা আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো, তার হাতগুলো লম্বা হয়ে আমার দিকে বাড়ালো। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে করিম চাচার চিৎকার ভেসে এলো, হৃদয় বাবা, পালাও, ওইটা শয়তান। আমি পিছনের দিকে তাকালাম। বারান্দায় করিম চাচা নেই, দাঁড়িয়ে আছে একটা কঙ্কাসার দেহ। করিম চাচা তো অনেক আগেই মারা গেছেন। তাহলে গত দুদিন আমাকে ভাত খাওয়ালো কে? আমার সাথে কথা বলল কে? মুহূর্তের মধ্যে আমার মস্তিষ্কে রক্তহীন হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি কোনো সাধারণ বাড়িতে আসিনি। এই পুরো বাড়িটাই এখন মৃতদের দখলে। সামনে ওই পিশাচ, আর পিছনে মৃত করিম চাচার আত্মা। আমি জীবনের মায়া ত্যাগ করে দৌড়লাম। পুকুর পাড় দিয়ে, কাঁটা ঝোপ মারিয়ে ধান ক্ষেতের ভেতর দিয়ে দৌড়াতে লাগলাম। পেছনে সেই পিশাচের ওট্ট হাঁস আর ভারী পায়ের শব্দ। কোথায় যাবি হৃদয়? কেউ এখান থেকে ফিরে যায় না। কতক্ষণ দৌড়েছি জানি না। যখন জ্ঞান ফিরল, তখন আমি গ্রামের শেষ মাথায় মসজিদের বারান্দায় পড়ে আছি। ফজরের আজান হচ্ছে। মুয়াজ্জিন সাহেব আমাকে ও দেখে সেবা যত্ন করে জ্ঞান ফেরালেন। যখন সব খুলে বললাম, গ্রামের মুরব্বীরা যা বললেন তা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। তারা বললেন, করিম তো 3 মাস আগে সাপের কামড়ে মারা গেছে, আর ওই বাড়িতে গত 2 বছর ধরে কেউ থাকে না। ওটা এখন অভিশপ্ত। তুমি যে 3 দিন ওখানে ছিলে, সেটাই অলৌকিক। আজ আমি শহরে ফিরে এসেছি। সেই ঘটনার পর অনেকদিন জ্বরে ভুগেছি। ডাক্তাররা বলেন হ্যালুসিনেশন, কিন্তু আমি জানি সেটা মনের ভুল ছিল না। এখনো মাঝে মাঝে গভীর রাতে যখন শহরে বৃষ্টি নামে, আমি আমার জানালার কাছে সেই আঁচড়ের শব্দ শুনতে পাই, আর কানে ভেসে আসে সেই ফিসফিসানি, হৃদয় ফিরে আয়। আপনারা যারা শুনছেন তাদের বলছি, পুরনো কোনো স্মৃতির মন্থন করতে গিয়ে অজানা কোনো নির্জনতায় পা বাড়াবেন না। কে জানে, সেখানে হয়তো আপনার জন্য অপেক্ষা করছে আমারই মতো কোনো এক শেষ রাত। স্বাগতম বন্ধুরা, আপনি শুনছেন আর যে রাজুর শো। বিরতির আগ পর্যন্ত যা শুনলেন তা ছিল শুধু ইঙ্গিত। এবার শুরু হতে যাচ্ছে আসল ভয়ঙ্কর অংশ। চলুন আবার ফিরে যাই অন্ধকারে। শুনতে থাকুন আজকের গল্পটি। ঘটনাটা 2016 সালের 12ই ডিসেম্বরের রাত। সেদিন রাতে আমি বাড়িতে বসে চুলার পাশে হাত গরম করছিলাম। স্ত্রী মারা গেছেন প্রায় 10 বছর আগে। ছেলে মেয়ে সবাই ঢাকায় থাকে, বাড়িতে আমি একাই থাকি। রাত প্রায় 10:30। হঠাৎ দরজার বাইরে কুকুরদের একদম অস্বাভাবিক চিৎকার শুনলাম। এমন শব্দ আমি আগে কখনো শুনিনি। ভয় না, বরং যেন আতঙ্কে পালিয়ে যাচ্ছে।
আমার মনটা কেমন অস্থির হয়ে উঠল। আমি দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। দূরে নদীর দিকে তাকিয়ে মনে হলো ওপাশে কারোর চলাফেরার শব্দ হচ্ছে। নদীর কিনারে শীতের রাতে কারো থাকার কথা না। রাত যত গভীর হয় ওদিকটা তত অন্ধকার, তত শান্ত। আমি মনে মনে ভাবলাম হয়তো কোনো জেলে কিংবা পথ হারানো কেউ। কিন্তু জানি আমাদের এলাকায় রাত 11টার পর কেউ নদীর ঢাল কাকে না। কারণ 10-15 বছর ধরে একটা কথা প্রচলিত, রাত গভীর হলে নদীর পাশে একজন মানুষকে দেখা যায়। কেউ তাকে ডাকলে সাড়া দেয় না, কখনো কাছে যায় না, শুধু নীরবে দাঁড়িয়ে থাকে। এই কথাটা অনেকেই শুনেছে, কিন্তু কেউ স্পষ্ট করে কিছু বলতে পারে না। আমি এসব বিশ্বাস করি না, কিন্তু তারপরেও রাতের নদী আমার মনে ভয় ঢালে। সেদিন হঠাৎ মনে পড়ল আমার জাল নদীর ধারে শুকাতে দেওয়া আছে। বাতাসে উড়ে গেলে সকালে আবার নতুন করে বাঁধতে হবে। তাই বের হব কিনা ভাবছিলাম। শেষে সিদ্ধান্ত নিলাম যাব, কারণ পরদিন ভোরে তা প্রয়োজন হবে। আমি মাথায় উলের টুপি পরলাম, মোটা শাল জড়ালাম, হাতে একটা ব্যাটারি লাইট নিলাম। বাইরে বেরোতেই শীতের কামড় যেন গায়ে ছুরি হয়ে লাগলো। নিস্তব্ধ চারদিক, কেবল শুকনো পাতার ঘর্ষণের শব্দ। রাস্তাঘাটে কাদা নেই, জল নেই, পুরো শুকনো জমাট শীতের রাত। কুয়াশা এত ঘন যে কয়েক ফুটের বেশি দেখা যায় না। আমি ধীরে হাঁটতে লাগলাম নদীর দিকে। পা ফেলতেই মাটির ওপর শুকনো ঘাস ভাঙার ক্ষীণ শব্দ হচ্ছিল। শীতের রাতে সেই শব্দেও বড় মনে হচ্ছিল। প্রায় 5 মিনিট পর নদীর ধারে পৌঁছে দেখলাম আমার জাল ঠিকই আছে। আমি জালটা গুছিয়ে খুঁটিটা খুলতে গেলাম, ঠিক তখন কানে খুব ধীরে কারো কথা বলার মতন একটা শব্দ পেলাম। বাবা! শব্দটা এত ক্ষীণ, এত ঠান্ডা যে আমার শরীর জমে গেল। আমি দ্রুত লাইটটা ঘুরিয়ে চারিদিকে তাকালাম। কেউ নেই, শুধু কুয়াশা আর নদীর মৃদু গুঞ্জন। আমি নিজেকে বললাম, হয়তো কানে ভুল শোনা। জাল গুটিয়ে পিঠে তুলে যাব, এমন সময় আবার, বাবা একটু দাঁড়ান। এবার শব্দটা পরিষ্কার, কিন্তু আশেপাশে কেউ নেই, নদীর উপাশেও কোনো নৌকা নেই। আমি দাঁড়িয়ে রইলাম, গলার ভেতর শুকনো ভয় জমে উঠছে। হঠাৎ কুয়াশার ভিতর থেকে একটা মানুষের অবয়ব ভেসে উঠল, ধীরে ধীরে এগিয়ে আসছে। কোনো শব্দ নেই তার হাঁটায়, মুখ দেখা যাচ্ছে না, গায়ের পোশাকও স্পষ্ট নয়, শুধু মনে হলো গাঢ় রঙের চাদর গা ঘিরে আছে। আমি ভয় পেয়ে বললাম, কে আপনি? কোনো উত্তর নেই, শুধু এগিয়ে আসছে। আমার মনে হলো ফিরে যাওয়া উচিত, কিন্তু শরীর নড়ছে না, হাতের টর্চও কাঁপছে। ব্যক্তিটি প্রায় 10 হাত দূরে এসে থামল। তারপর খুব ধীরে বলল, আমাকে একটু খাবার দেবেন? 3 দিন হলো কিছু খাইনি। শব্দটা এত ক্লান্ত, এত ঠান্ডা, মনে হলো বরফের মতো, শীতে জমে থাকা শূন্যতার মতো। আমি উত্তরে বললাম, এভাবে রাতের নদীর পাশে কেউ খাবার চাইতে আসে কেন? আপনি কোথা থেকে আসছেন? সে কোনো পরিচয় জানালো না, শুধু বলল, ক্ষুধে, খুব ক্ষুধে। তার গলা শুনে আমার বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। ভয় আর করুণার মিশ্রে অনুভূতি, কিন্তু মনে হলো কিছু একটা ঠিক নেই। আমি বললাম, আগে আলোতে আসেন। সে এক পা এগোলো, আর আলো তার মুখে পড়তেই আমি দেখলাম মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, চোখ দুটো কোটরে ঢুকে গেছে, ঠোঁট শুকিয়ে চিরে গেছে, কিন্তু তার পায়ের নিচে কোনো ছায়া নেই। আমি নিঃশব্দে পিছিয়ে গেলাম। হঠাৎ সে বলল, আপনার সাথে দেখা করার জন্যই অপেক্ষা করছিলাম। আমি চমকে উঠলাম, আমার সাথে? কেন? তার ঠান্ডা কণ্ঠে ধীরে উচ্চারিত হলো, কারণ আপনি শেষ মানুষ যে আমাকে জীবিত দেখেছিলেন। আমার মনে হলো বুকটা থেমে যাবে। মনে করতে পারলাম 6-7 বছর আগে শীতে নদীতে এক তরুণ ডুবে গেছিল। নাম ছিল রাশেদ, লাশ পাওয়া যায়নি। আমি শেষ মানুষ যে তাকে সাঁতার কাটতে দেখেছিলাম।
রাশেদের বয়স তখন মাত্র 22, হাসি খুশি ছেলে, কিন্তু সে তো মরেই গেছে। আমি কাঁপা গলায় বললাম, তুমি কি রাশেদ? শব্দহীন কয়েক মুহূর্ত, তারপর সে বলল, আমি বেঁচে ফিরতে পারিনি। শরীরটা নদীতে ডুবে গেছে, কিন্তু ক্ষুধে এখনো মরেনি। আমি এদিকে ওদিকে তাকালাম, কেউ নেই, কিছু নেই, কুয়াশার ভিতর শুধু সে দাঁড়িয়ে। এবার সে আরো কাছে এলো, বলল, একটা খাবার দাও, না হলে আমাকে তোমার সঙ্গে ফিরতে হবে। তার ঠোঁট নড়ে, কিন্তু তার নিঃশ্বাস নেই, তার শরীরের কোনো উষ্ণতা নেই, তার পায়ের নিচে কোনো চিহ্ন নেই। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা জমে গেছে। তখন হঠাৎ নদীর দিক থেকে একটা ঠান্ডা জোড়ো বাতাস এসে টর্চটা নিভে গেল। চারপাশ অন্ধকার, অন্ধকারে কেবল তার কণ্ঠ, খাবার, খাবার। আমি প্রাণপণে পা ছুটিয়ে বাড়ির দিকে দৌড়ালাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, পেছনে তাকাইনি। মনে হচ্ছিল সেই কণ্ঠটা ঠিক আমার কানের পাশে ভাসছে। বাড়ির দরজা ঠেলে ঢুকে দরজা বন্ধ করলাম। চুলার আগুন প্রায় নিভে গেছে, হাত কাঁপছে, বুক ধরধর করছে। 5 মিনিট ধরে স্থির হয়ে বসে রইলাম, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিলাম। ঠিক তখন দরজায় 3 বার টোকা। আমি জমে গেলাম। তারপর দরজার বাইরে সেই একই শীতল কণ্ঠ, আমি এসেছি খাবার নিতে। আমি কোনো উত্তর দিলাম না, শ্বাস আটকে বসে রইলাম। কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর ধীরে ধীরে সেই কণ্ঠ মিলিয়ে গেল। পরদিন ভোরে গ্রামের 2 লোক জানালো, রাতের শেষে তারা নদীর ধারে কারো হাঁটার হালকা চিহ্ন দেখেছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ পাওয়া যায়নি। আমি আর কখনো সেই রাতে নদীতে যাইনি। আর আজ প্রায় 10 বছর পরও শীতের গভীর রাতে যখন কুয়াশা জমে ধোঁয়ার মতো নেমে আসে, আমি মাঝে মধ্যে এখনো শুনতে পাই, বাবা, একটু খাবার। আমি জানি না সেটা কল্পনা নাকি সত্যি, কিন্তু সেই ডিসেম্বরের রাতের পর আমার জীবনে আর কোনো রাত স্বাভাবিক লাগেনি। কারণ ক্ষুধা সবসময় জীবিত থাকে, কিন্তু মৃতের ক্ষুধা তা কখনো শেষ হয় না। আমি প্রাণপণে পা ছুটিয়ে বাড়ির দিকে দৌড়ালাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, পেছনে তাকাইনি। মনে হচ্ছিল সেই কণ্ঠটা ঠিক আমার কানের পাশে ভাসছে। বাড়ির দরজা ঠেলে ঢুকে দরজা বন্ধ করলাম। চুলার আগুন প্রায় নিভে গেছে, হাত কাঁপছে, বুক ধরধর করছে। 5 মিনিট ধরে স্থির হয়ে বসে রইলাম, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিলাম। ঠিক তখন দরজায় 3 বার টোকা। আমি জমে গেলাম। তারপর দরজার বাইরে সেই একই শীতল কণ্ঠ, আমি এসেছি খাবার নিতে। আমি কোনো উত্তর দিলাম না, শ্বাস আটকে বসে রইলাম। কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর ধীরে ধীরে সেই কণ্ঠ মিলিয়ে গেল। পরদিন ভোরে গ্রামের 2 লোক জানালো, রাতের শেষে তারা নদীর ধারে কারো হাঁটার হালকা চিহ্ন দেখেছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ পাওয়া যায়নি। আমি আর কখনো সেই রাতে নদীতে যাইনি। আর আজ প্রায় 10 বছর পরও শীতের গভীর রাতে যখন কুয়াশা জমে ধোঁয়ার মতো নেমে আসে, আমি মাঝে মধ্যে এখনো শুনতে পাই, বাবা, একটু খাবার। আমি জানি না সেটা কল্পনা নাকি সত্যি, কিন্তু সেই ডিসেম্বরের রাতের পর আমার জীবনে আর কোনো রাত স্বাভাবিক লাগেনি। কারণ ক্ষুধা সবসময় জীবিত থাকে, কিন্তু মৃতের ক্ষুধা তা কখনো শেষ হয় না। স্বাগতম বন্ধুরা, আপনি শুনছেন আরজে রাজুর শো। বিরতির আগ পর্যন্ত যা শুনলেন তা ছিল শুধু ইঙ্গিত। এবার শুরু হতে যাচ্ছে আসল ভয়ঙ্কর অংশ। চলুন আবার ফিরে যাই অন্ধকারে, শুনতে থাকুন আজকের গল্পটি। আমার নাম নুরুল বশির, বয়স এখন 68। ফেনী জেলার ফুলগাজী উপজেলার প্রান্তে ছোট্ট এক গ্রামে আমার জন্ম ও বেড়ে ওঠা। সারা জীবন চাষবাস করেছি, কিছুটা গবাদি পশুর ব্যবসাও ছিল। বয়স বাড়ার পর শরীর আর আগের মতো নেই,
হাঁটলে হাঁটু ব্যথা করে, শ্বাসটাও দ্রুত উঠে যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ঈদের কয়েকদিন আগে আমার মন আজও ছটফট করে ওঠে। ছোটবেলার ঈদের গন্ধ, বাজারের শব্দ, পশুর ডাকে ভরা সেই সময়টা এখনো আমাকে টানে। কিন্তু এই বয়সেও যে ঘটনাটা আমাকে থরথর করে কাঁপায়, সেটা ঘটেছিল আজ থেকে প্রায় 12 বছর আগে, ঈদের ঠিক 5 দিন আগে, এক বৃহস্পতিবার রাত। ঘটনাটা বললে আজ অনেকে হেসে উড়িয়ে দেয়। কেউ বলে বজ্জর ছিল, কেউ বলে ভ্রম হয়েছে। কিন্তু আমি জানি, আমি সেই রাতে যা দেখেছিলাম, শুনেছিলাম, তা মিথ্যা না, আমার মনের ভুলও না। সন্ধ্যের দিকে দাগন ভুইয়া বাজারে গিয়েছিলাম কিছু মশলা আর ডিম কিনতে। ঈদের আগে বাজারে প্রচণ্ড ভিড় থাকে। গরুর হাট, কোরবানির প্রস্তুতি, হাসি মুখ, কেনাকাটার তোড়জোড়। আমার হাতেও ছিল 2 কেজি দেশি হাঁসের ডিম আর অল্প কিছু প্রয়োজনীয় জিনিস। তখন রাত 8টার মতো বাজে। আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গ্রামের দিকে ফিরছিলাম। আমাদের গ্রামে যেতে হলে এক জায়গা আছে, স্থানীয়রা বলে কাজির বিলের বাঁশঝাড় পথ। আগে নাকি সেখানে একটা পুরনো পুকুর ছিল। অনেকের মতে পুকুরে নাকি কাউকে পাওয়া যেত না, কেউ গভীরে নেমে গেলে আর ওপরে উঠতো না। পরে জায়গাটা ভরাট করা হয়, কিন্তু বাঁশঝাড়গুলো এখনো আছে। লোকজন বলতো ওখানে নাকি রাতে মাইয়া মানুষের কান্না শোনা যায়। আমি এসব কথায় বিশ্বাস করতাম না। এত বয়সে এসে আর কুসংস্কার ধরে রাখার মানে হয় না। আমি সেদিন কিছু ছিল। রাস্তায় বাতাস ছিল অদ্ভুত ঠান্ডা, যেন বড়ই গাছের পাতা কাঁপলে যে শব্দ হয় তার থেকেও শীতল। মোবাইলের আলো জ্বালিয়ে হাঁটছিলাম। বাঁশঝাড়ের কাছে পৌঁছানোর আগেই এক ধরনের কাঁচা কাদামাটি আর পচা পাতার গন্ধ পেলাম। গন্ধটা একটু অদ্ভুত, মনে হচ্ছিল বৃষ্টির আগে যেমন এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ আসে, কিন্তু তার সঙ্গে মিশে আছে দুঃখজনক এক তীব্রতা। আমি ভাবলাম হয়তো পাশের ডোবায় কোনো মাছ মরে গেছে, কিন্তু ওই গন্ধ আগে কখনো পাইনি। আরো কিছু দূর যাওয়ার পর হঠাৎ বাতাস পুরোপুরি থেমে গেল। বাঁশ পাতাগুলো স্থির। রাস্তার ওপরে টর্চের আলো ফেলতেই মনে হলো যেন কুয়াশা জমেছে। ঠিক তখন আমি একটা শব্দ শুনলাম, খুব নরম কিন্তু কানের খুব কাছে। এই থামেন। আমি আঁতকে উঠলাম, চারদিকে তাকালাম, কেউ নেই। আমার বুকের ভেতর ধুকধুক শব্দ বেড়ে গেল। হাঁটা বাড়িয়ে দিলাম। 2 কদম যেতেই আবার শব্দ। আমনে ওই ব্যাগটাতে কি নিয়ে যাইতেছেন? এবার থমকে গেলাম। হাওয়া নেই, পোকামাকড়ের শব্দ নেই, চারদিক হু হু নীরব। আমার গলা শুকিয়ে গেল। টর্চটা শক্ত করে ধরলাম। ঠিক বাঁশঝাড়ের খোলার জায়গাটায় টর্চের আলো ফেলতেই দেখলাম একজন দাঁড়িয়ে আছে। না, পুরো মানুষ না, মানুষের মতো একটা গড়ন, খুব পাতলা, লম্বাটে। গায়ের ওপর পড়া কাপড়টা নীলাভ, যেন ধুয়ে রোদে শুকানো হয়নি বহুদিন। মুখ দেখা যায় না, শুধু একটা কালো ছায়া। আমি ভয় দাঁড়িয়ে গেলাম। লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দেখা গেল, কিন্তু সেটা মানুষের চোখ না, হালকা হলুদ, জলজলে, যেন কুকুরের চোখ রাতে যেরকম ঝলক দেয় সেরকম। ও বলল, ব্যাগটা দেন, আমার দরকার, খুব দরকার। আমি কাঁপছি, গলার স্বর বেরোতে চাইল না। বললাম, কেন, আমনে কে? ও এক পা এগিয়ে এলো। মাটির ওপর যেন পায়ের শব্দই হলো না, অনেকটা ভেসে আসার মতো। তার গলার স্বর শুনে মনে হলো ভিজে কাপড় মোড়া পাথরের মতো ভারী। ডিমটা দেন, আমি নেউন। আমার বুক থেমে গেল। ব্যাগে সত্যিই ছিল হাঁসের ডিম। সে কিভাবে জানলো? আমি পেছোতে লাগলাম। ও আরো এগিয়ে এলো। গায়ের কাপড়টা বাতাস ছড়াচ্ছে না, যেন স্থির। তার চারপাশে কুয়াশা জমে আছে। হঠাৎ রাস্তার দুদিকের বাঁশগুলো ঝড়ের মতো দুলতে লাগলো। কোথাও ঝড় নেই, আকাশ পরিষ্কার, কিন্তু ওই জায়গায় যেন ঘূর্ণি লেগে গেছে। লোকটা কাঁপা গলায় বলল, ডিমটা আমার, ফেরত দেন, দেন। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ব্যাগটা আঙুল থেকে পড়ে যাচ্ছিল। আমি কিছু না ভেবে
ব্যাগটা তার দিকে ছুঁড়ে দিলাম আর পিছন না দেখে দৌড় দিলাম। বাড়ির দরজা ঠেলেই ঢুকে পড়লাম। মেয়ে জামাই তখন উঠানে কাজ করছিল, আমাকে দেখে ভরকে গেল। জামাই বলল, আব্বা কি হইছে, কে পিছু লইছে? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, বাঁশঝাড়, একজন না মানুষ না জানি ডিম চাইল। মেয়ে আমার কপালে হাত দিয়ে বলল, বাপ, আমনের গা তো একদম বরফ। সেই রাতেই আমার তীব্র জ্বর এলো। কথা বলতে পারছিলাম না, চোখ বন্ধ করলেই সেই চেহারা ভেসে উঠত। কানে শুনতাম, ডিমটা দে, ফেরত দে। টানা 3 রাত অসুস্থ থাকলাম। ঈদের আগের দিন সকালে একটু জ্বর কমলে বাইরে বেরোলাম। বাঁশঝাড়ের দিক থেকে কয়েকজন মানুষ আসছিল, তারা সবাই ফিস ফিস করছে। তাদের একজন আমাকে দেখে বলল, চাচা, আজ সকালে বাঁশঝাড়ের অধিকায় আপনার নামে একটা ব্যাগ পাইছে, কিন্তু ভিতরে কিছু নাই, শুধু কাদা আর শ্যাওলা লেগা একটা কাপড়ের টুকরা। আমার বুক ধড়াস করে উঠল। কাপড়, শ্যাওলা? লোকটা ব্যাগটা যখন দিল তখন হাত কাঁপছিল। ব্যাগের ভিতরে সত্যিই ছিল একটুখানি নীলাভ কাপড়ের ছেঁড়া অংশ, যেটা আমি জীবনে প্রথমবার দেখলাম। সেই দুপুরে মসজিদের মুয়াজ্জিন সাহেব সাবধানে বললেন, কাজীর ভিলের ওই জায়গায় বছর 1.5 আগে এক লোক মাইরা গেছিল। নাম নাহিদ, পেশায় ডিমওয়ালা ছিল। বজ্রপাত লাগে ঘটনাস্থলে মারা যায়। বৃষ্টি পানি কাদায় শরীর হারিয়ে গিয়ে এখানে পাওয়া যায়, সেইখানে দাফন করা হয়। কিন্তু জায়গাটা ঘন ঝোপঝাড়, কবরের চিহ্ন ঠিক বোঝা যায় না। আমি কথা বলতে পারছিলাম না। মুয়াজ্জিন সাহেব বললেন, লোকের ব্যাগ ভর্তি হাঁসের ডিম ছিল। বজ্রপাতের পর ডিমগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছিল। তার কবরের পাশে নাকি মাঝে মধ্যে ডিমের গন্ধ পাওয়া যায়। আমার মাথা ঘুরে উঠল। আমি দেওয়ালে হাত রেখে দাঁড়িয়ে রইলাম। এরপর সেই ঘটনার পর আমি কোনোদিন রাতের বেলায় কাজীর ভিলের বাঁশঝাড় দিয়ে যাইনি। অন্য পথ ধরে ঘুরে ফিরি। ঈদের আগে গেলেই শরীর গুলিয়ে ওঠে। বাঁশঝাড়ের দিক থেকে এখনো মাঝে মধ্যে হালকা ডালের ঘষাঘষি আর অদ্ভুত গন্ধ ভেসে আসে। লোকজন বলে, রাতের বেলা সেখানে নাকি কেউ ডিম খুঁজে বেড়ায়। কেউ জোরে কথা বললে বাতাস হঠাৎ থেমে যায়। আর সবচেয়ে আশ্চর্যের কথা, আমার ফেলা সেই ব্যাগের নীল রঙের কাপড়ের টুকরোটা আজও আমার ঘরের ওপরে আলমারিতে রাখা আছে। ধুলো জমে গেছে, কিন্তু রং ফ্যাকাশে হয়নি। মাঝে মধ্যে অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ বের হয়। কারো কাছে বলেনি, কিন্তু আমি জানি সেই রাতের সেই ছায়া মানুষ ছিল না, মৃত কিন্তু অসমাপ্ত একটা আকুতি, যেটা এখনো কাজীর ভিলের বাঁশঝাড়ে ঘুরে বেড়ায়। ডিমের গন্ধ পেলেই যেন সে খুঁজতে আসে, আমারটা কোথায়? স্বাগতম বন্ধুরা, আপনি শুনছেন আরজে রাজুর শো। বিরতির আগ পর্যন্ত যা শুনলেন তা ছিল শুধু ইঙ্গিত। এবার শুরু হতে যাচ্ছে আসল ভয়ঙ্কর অংশ। চলুন আবার ফিরে যাই অন্ধকারে। শুনতে থাকুন আজকের গল্পটি। গ্রামের নাম মাধবপুর। শহর থেকে অনেক দূরে, মোবাইল নেটওয়ার্কও ঠিকমতো কাজ করে না। এই গ্রামে একটা জায়গা আছে যার নাম সবাই জানে, পরিত্যক্ত লাইব্রেরি। কিন্তু কেউ সেখানে যায় না, কারণ জনশ্রুতি আছে রাতে সেখানে কেউ না থেকেও পাতা উল্টানোর শব্দ হয়, আর যে একবার ভেতরে ঢোকে সে আর আগের মতো থাকে না। আমি এসব বিশ্বাস করতাম না। আমার নাম আরিফ, আমি ঢাকায় পড়াশোনা করি। ছুটিতে গ্রামে এসেছি। রহস্য, ভৌতিক এসব আমার কাছে ছিল শুধু গল্প। সেই ভুলটাই আমার জীবন পাল্টে দিল। এক বিকেলে বন্ধুর সঙ্গে বাজি ধরলাম আমি একা লাইব্রেরির ভেতরে ঢুকব। ভাঙা দরজা ঠেলে ঢুকতেই মনে হলো জায়গাটা শ্বাস নেয়। ধুলো, ছেঁড়া বই, ইঁদুরের শব্দ, সব মিলিয়ে একটা অদ্ভুত গন্ধ। হঠাৎ চোখে পড়ল একটা বই, একদম আলাদা, কালো মলাট, না কোনো নাম না কোনো লেখক। খুলে দেখলাম সব পাতা একেবারে ফাঁকা। বন্ধু ভয়ে বাইরে দাঁড়িয়ে চিৎকার করলো, ওটা নিস না, ওখানে অদ্ভুত জিনিস থাকে।
আমি হেসে বললাম, খালি ঘাত, এতে আবার ভয় কি? সেই ভুলটাই সবচেয়ে বড় ভুল ছিল। রাত 12টার দিকে ঘরে একা বসে বইটা খুললাম। দিনে যা ছিল ফাঁকা, রাতে সেখানে ধীরে ধীরে অক্ষর ফুটে উঠল, রক্তের মতো লাল রং। আমি ঘামতে লাগলাম। লেখা ছিল, তুমি অনেক দেরিতে এসেছো আরিফ। আমি বইটা ছুঁড়ে ফেললাম, হাত পা বরফের মতো ঠান্ডা, কিন্তু কয়েক সেকেন্ড পর বইটা আবার নিজে নিজেই খুলে গেল। নতুন লাইন, ভয় পেও না, ভয়টা আমাকে শক্তিশালী করে। ঘরের বাতি তখন টিম টিম করে নিভে গেল। পরের দিন আমি বইয়ের কথা কাউকে বলিনি। মনে হচ্ছিল বইটা যেন আমার কথা শুনছে। রাতে আবার সাহস করে খুললাম। নতুন লেখা, আজ রাত 1:45 তোমার পাশের বাড়িতে আগুন লাগবে। আমি হাসতে চাইলাম, মনে মনে বললাম, মিথ্যে কথা। ঠিক 1:45 হঠাৎ চিৎকার, আগুন আগুন! পাশের বাড়িটা জ্বলছে। আমার মাথা ঘুরে গেল। এরপর থেকে প্রতি রাতে বই খুললেই নতুন নতুন লেখা। কে কবে অসুস্থ হবে, কোথায় দুর্ঘটনা ঘটবে, কে কবে মারা যাবে, সবই একেবারে নিখুঁতভাবে সত্যি হচ্ছিল। আমি ঘুমাতে পারতাম না। চোখের নিচে কালো দাগ, মাথার ভেতর শুধু ওই বইয়ের লিখন। এক রাতে লেখা উঠল, তুমি আমাকে যত পড়ছো আমি তত শক্তিশালী হচ্ছি। বইটা এখন শুধু ভবিষ্যৎ বলছে না, সে নিজেকে শক্তিশালী করছে। আমি সিদ্ধান্ত নিলাম, লাইব্রেরিতে গিয়ে বইয়ের রহস্য জানতে হবে। রাতে একা গেলাম লাইব্রেরির ভেতরে। এবার দেয়ালে আঁকা অদ্ভুত চিহ্ন, মানুষের হাতের ছাপ, শুকনো রক্ত। হঠাৎ পেছন থেকে এক কাঁপানো কণ্ঠ, তুই বইটা খুলেছিস তাই না? ঘুরে দেখি গ্রামের সবচেয়ে বয়স্ক লোকটি। সে বলল, এই বইটার ভেতরে আটকে আছে 100 বছর আগের এক তান্ত্রিক আত্মা, যে মানুষের ভয় খেয়ে বেঁচে থাকে। যে যত পড়বে সে তত শক্তিশালী হবে, আর এক সময়ে পাঠকের আত্মাটাই সে কাঁদবে। সেই রাতেই বইয়ে উঠল সবচেয়ে ভয়ঙ্কর লেখা, আগামীকাল রাত 3টায় তোমার মৃত্যু নিশ্চিত। আমার নাম সহ লেখা। আমি ভেঙে পড়লাম, মা বাবাকে জড়িয়ে কাঁদলাম, কিন্তু সত্য বলা সম্ভব না। রাত বাড়তে লাগলো, ঘড়িতে 2:59। হঠাৎ ঘরে হাওয়া বন্ধ হয়ে গেল, দেয়ালে অদ্ভুত ছায়া নড়তে লাগলো। বইটা নিজে নিজেই খুলে বিছানার উপর উঠে এলো। পাতায় শেষ লাইন, এইবার তুমি আমার শেষ খাবার। হঠাৎ ঠান্ডা হাত আমার গলা চেপে ধরলো। আমি নিঃশ্বাস নিতে পারছি না। চোখের সামনে হঠাৎ বয়স্ক লোকটির কথা মনে পড়ল। এই আত্মাকে শুধু আগুনেই আটকানো যায়। শেষ শক্তিটুকু দিয়ে লাইটার ধরলাম, বইটা আগুনের মধ্যে ছুঁড়ে ফেললাম। এক বিকট চিৎকার, মানুষের নয়, কোনো জন্তুরও নয়। কালো ধোঁয়া ঘর ভরে গেল, ছায়াগুলো দেয়াল থেকে খসে পড়ল। শেষ মুহূর্তে হঠাৎ সব নিস্তব্ধ। সকালবেলা আমাকে গ্রামের লোকজন অচেতন অবস্থায় খুঁজে পায়। ঘর ছাইয়ে ভরা, বইটা সম্পূর্ণ পুড়ে গেছে। ডাক্তার বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। আমি জানি আমি শুধু বেঁচে নেই, আমি ভয়কে হারিয়ে ফিরেছি। কিন্তু আজও গভীর রাতে কখনো কখনো কাগজের পাতার উল্টানোর শব্দ শুনি, আর মনে হয় সব বই তো পড়ে না, কিছু বই শুধু নতুন পাঠকের অপেক্ষায় থাকে। আমি বেঁচে গেছি, কিন্তু বইটা সত্যিই কি শেষ হয়ে গেছে? স্বাগতম বন্ধুরা, আপনি শুনছেন আর যে রাজুর শো। বিরতির আগ পর্যন্ত যা শুনলেন তা ছিল শুধু ইঙ্গিত। এবার শুরু হতে যাচ্ছে আসল ভয়ঙ্কর অংশ। চলুন
আবার ফিরে যাই অন্ধকারে। শুনতে থাকুন আজকের গল্পটি। আজকের রাতটা কি যেন আমার বুকে খুইরে বসে আছে। আমি সেটা জানি না, আর বলতেও পারছি না। ভূতের কাহিনী পেজে লাইভ শেষ করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ঠিক 9:30 নাগাদ বাড়ির দিকে রওনা দিলাম। ভারী রাস্তা, ধান ক্ষেত, সবকিছু তখন একেবারেই সাধারণ, কিন্তু মুহূর্ত পর মুহূর্তে সেই সাধারণতা ভেঙে পড়ল। আমি যখন রাস্তার উপর এগোচ্ছিলাম, দেখি সামনে থেকে সাদা কাপড় পরা কুঁজো এক বুড়ি আমার যেই দিকেই চলছি সেও ঠিক সেই দিকেই আসছে। প্রথমবার মনে করলাম গ্রামের কেউ হবেন, কিন্তু কয়েক সেকেন্ড পর সে হঠাৎ করে রাস্তার পাশের ধান খেতে ঢুকে গেল। আমি মোবাইলে টর্চ জেলে ধান ক্ষেত খুঁজে গেলাম, কাউকে দেখতে পেলাম না, যেন কেউ হাওয়ায় মিলিয়ে গেছে। পরে আবার বাইক স্টার্ট করে চলতে চাই, তখনই একটা পাখি বারবার আমার মাথার ওপর দিয়ে উড়ে আসছে, আমাকে ফলো করছে। বাইক থামালেই গাছের ওপর নেমে, আমি চললেই আবার মাথার ওপর। মাঝরাতে এমন কিছুর ফলো তৈরি হলে মনের ভিতর অস্বস্তি বাড়ে, কিন্তু ভয়ের চেয়েও ভয়ের সামনে রহস্যটা বেশি কাঁপিয়ে দিল। হঠাৎ বাইক বারবার স্টার্ট অফ হতে লাগলো। আমি বাইক বের করার আগে সবসময় ঠিকই চেক করি, তেল আছে, মেশিন ঠিক আছে, এইসবই ছিল। তবু নির্জন শুনশান সেই রাস্তার মাঝখানে বাইক বারবার একসঙ্গে বন্ধ হয়ে যাচ্ছিল। চারপাশে কোনো দোকান, মানুষ নেই, কেবল অন্ধকার আর আমি। লাইভ ছিল না তখন, কিন্তু হৃদয়ে শিউরে ওঠার অনুভূতি ছিল পুরোটা লাইভের মতো তীক্ষ্ণ। আর যখন আমাদের এলাকার প্রবেশ মুখের দিকে এলাম, রাস্তার পাশে যে বাঁশঝাড়টা আছে সেটার কাছে, স্পষ্ট করে বলছি, আমি বাঁশঝাড়ের ভিতরে ঢুকিনি। আমি পথ ধরে গিয়ে পৌঁছাই ওই প্রবেশদ্বারের পাশের বাঁশঝাড়ের কাছে, কিন্তু আমি ঢুকিনি, কেবল ওই ঝাড়ের পাশে দাঁড়িয়ে বা মাটির ওপর দিয়ে চললাম। তবুও সেখানে এমন এক অদ্ভুত অনুভূতি ছিল। বাতাস নেই বলে মনে হলো মাছগুলো এমনভাবে নড়ছিল যেন আমার উপরই ভেঙে পড়বে। এটা দর্শকরা ভুল বুঝবেন না, আমি ভিতরে ঢোকা নেই, কিন্তু যেই জায়গায় বাঁশঝাড় ছিল সেখানেই ওই অদ্ভুত চাপটা বোধ করলাম। আরো ভয়াবহ একটি মুহূর্ত, বাইকের পিছনের লুকিং গ্লাসে আমি সরাসরি দেখতে পেলাম যেন কারোর ছায়া দ্রুত দৌড়ে আসছে। আমি ঘুরে দেখেছি, কেউ নেই। আবার মনে হলো কেউ বাইকের পেছন থেকে টেনে ধরে রেখেছে। ফুল পিক আপ দিলেও বাইক যেন পাহাড়ে ওঠার মতো ধীরে এগোচ্ছে। আমার শরীর কেঁপে উঠল। প্রতিটি মুহূর্ত যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে পরীক্ষা করছে। যে বাড়িটাতে আমি আগের দিন ভিডিও করেছিলাম, আমার মনে হচ্ছে সেখানে বদ জিন আছে। আজকে রাতের এই সব অনুভূতি সেই কথাই আরো জোরালো করে দিল। আমি আস্তে আস্তে বাড়ির দিকে এগোলাম, কিন্তু হৃদয়ের ভেতর থেকে বারবার সেই নীরব চিৎকার শুনছিলাম। কেন, কি, তা বলা কঠিন। আপনি বিশ্বাস করেন না, এটা আপনার ব্যাপার, আমি আর কিছু বলবো না। শুধু এটাই বলবো যে আজকের রাতটা আমার জন্য আর আগের মতো নয়। যারা লাইভ দেখেছেন তারা হয়তো বলবেন, ও ভাই ভিডিওটা কোথায়? কিন্তু আমি এখানে শুধু বললাম আমার সঙ্গে ঘটে যাওয়া মুহূর্তগুলো, যেমনটা আমার মনে আছে। সাদা কাপড় পরা বুড়ি খন খেতে ঢোকে, পাখি মাথার উপর ফলো করে, বাইক বারবার স্টার্ট অফ হয়, প্রবেশ মুখের বাঁশঝাড়ের পাশে অদ্ভুত চাপ, আর পিছনের গ্লাসে অদৃশ্য ছায়া। আপনারা জানেন যে ঘটনাগুলো আমি পেজে নিয়মিত শেয়ার করি সেগুলোই আজকে আমার সঙ্গে হয়েছে। আপনি যদি গল্পটা শেয়ার করেন তাহলে অনেকে হয়তো বলবে, ও ভাই এটা কল্পনা, কেউ বলবে ভয়ের গল্প। আমার কাছে এটা বাস্তব, আমি এখানে সেটাই জানান দিলাম। স্বাগতম বন্ধুরা, আপনি শুনছেন আরজে রাজুর শো। বিরতির আগ পর্যন্ত যা শুনলেন তা ছিল শুধু ইঙ্গিত। এবার শুরু হতে যাচ্ছে আসল ভয়ঙ্কর অংশ। চলুন আবার ফিরে যাই অন্ধকারে। শুনতে থাকুন আজকের গল্পটি। রাত তখন 7টা। শহরের ব্যস্ত এক হাসপাতালের মর্গের সামনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। শোকার্ত পরিবেশ, বাতাস ভারী হয়ে আছে এক অদ্ভুত নিস্তব্ধতায়। আজ মারা গেছেন আব্দুল হাকিম, বয়স প্রায় 60-এর কাছাকাছি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে হাসপাতালের বেডেই তার জীবনের শেষ নিঃশ্বাস ফুরিয়ে যায়। তার ছেলে রাশেদ বাবার মরদেহ নিয়ে গ্রামের বাড়ি নিয়ে যেতে চায়। শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে রাজবাড়ী জেলার এক প্রত্যন্ত গ্রাম।
সেখানে পৌঁছাতে হলে গভীর রাত পর্যন্ত রাস্তায় থাকতে হবে। হাসপাতাল থেকে লাশবাহী গাড়ি ঠিক করা হলো। চালক সামাদ চাচা, যিনি বহু বছর ধরে এই কাজ করছেন, অনেক মৃতদেহ বহন করেছেন, কিন্তু আজকে রাতটায় যেন একটা অজানা ভয় তার মনে বাসা বাঁধছে। মর্গের কর্মচারীরা কাফনের কাপড়ে মোড়ানো মৃতদেহটি স্ট্রেচারে করে এনে লাশবাহী গাড়ির ভেতর রাখল। সেই মুহূর্তে হালকা বাতাসের একটা প্রবাহ এলো, যেন কারোর দীর্ঘশ্বাস ফেলে যাওয়া শীতল বাতাস গায়ে লাগলো। গাড়ি যখন হাসপাতাল থেকে বের হলো তখন রাত 10টা বাজে। 3 জন মানুষ, একটি লাশ আর এক অজানা আতঙ্ক নিয়ে শুরু হলো এক রহস্যময় যাত্রা। গাড়িটি শহরের ব্যস্ততা পেরিয়ে হাইওয়েতে প্রবেশ করলো। রাস্তার দুই পাশে বিশাল বিশাল গাছ, দূরে ফাঁকা মাঠ, কোথাও কোথাও অন্ধকারে ঝিমিয়ে থাকা পুরনো দোকানপাট। সামাদ চাচা ড্রাইভিং করতে করতে বললেন, এই রাস্তা দিয়ে লাশ নিয়ে যাওয়ার সময় সাবধানে চলতে হয়। রাশেদ একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন চাচা? অনেকে বলে এই রাস্তার কিছু কিছু জায়গায় মাঝরাতে অদ্ভুত ঘটনা ঘটে। রাশেদ তেমন পাত্তা দিল না। সে জানালার বাইরে তাকিয়ে দেখছিল। চারিদিক এতটাই নীরব যে মনে হচ্ছিল রাত নিজেই কানে কানে কিছু বলছে। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই করছিল। তখনই হঠাৎ টক 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 গাড়ির ছাদে কিসের যেন শব্দ হলো। সামাদ চাচার সাথে সাথে ব্রেক কষে দাঁড়িয়ে গেলেন। কি হলো? রাশেদ জিজ্ঞেস করলো। গাড়ির ছাদে কিছু পড়লো মনে হয়। সামাদ চাচার কণ্ঠ কাঁপছিল। তারা সবাই গাড়ি থেকে নামলো, কিন্তু আশেপাশে কাউকে দেখা গেল না। শুধু রাতের শীতল বাতাস বয়ে চলেছে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো গাড়ির ছাদের ধুলোর ওপরে 2টো পায়ের ছাপ। কেউ যেন সেখান থেকে হেঁটে গেছে। রাশেদ ভয় পেলেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। গাড়ির পেছনের দরজার দিকে তাকিয়ে দেখল সেখানে লাশ রাখা ছিল, কিন্তু দরজার কাঁচের ভেতর থেকে যেন কিসের নড়াচড়ার আভাস পাওয়া যাচ্ছিল। তার গলা শুকিয়ে গেল। গাড়ির ছাদে আবার শব্দ হলো, এবার স্পষ্ট, কিন্তু আশেপাশে কেউ নেই। সামাদ চাচা গাড়ির দরজা খুলতেই এক ঠান্ডা বাতাস বেরিয়ে এলো এবং সবাই স্পষ্টভাবে শুনতে পেল একটা চাপা কান্নার শব্দ। রাশেদ হিমশীতল হয়ে গেল। গাড়ির ভেতরে রাখা লাশের মুখটা একটু খুলে গিয়েছিল, আর ঠিক সেই মুহূর্তে মৃতদেহের চোখের কোণ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কেউ যেন কাঁদছে। সামাদ চাচা দ্রুত দরজা বন্ধ করলেন আর কিচ্ছু না বলে গাড়ি স্টার্ট দিলেন। রাশেদ কিছু বলার মতো অবস্থায় ছিল না, তার শরীর কাঁপছিল। রাত তখন 12টা 20। গাড়িটি রাজবাড়ির এক জঙ্গলে পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ রাশেদ জানালার বাইরে তাকিয়ে দেখল একজন সাদা পোশাকে থাকা নারী রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। সে তার বাবার দিকে তাকিয়ে কি যেন বলছে, কিন্তু মুখের শব্দ শোনা যাচ্ছে না। সামাদ চাচা গাড়ির গতি বাড়িয়ে দিলেন, কিন্তু কিছুক্ষণ পর রাশেদ আবার তাকিয়ে দেখল ওই একই নারী তাদের গাড়ির পাশে পাশে সমান্তরালভাবে হাঁটছে। কিভাবে সম্ভব? সে তো পেছনে রয়ে গিয়েছিল। রাশেদ চিৎকার করে উঠল, চাচা গাড়ি থামান, থামান! সামাদ চাচার পেছন ফিরে তাকালেন না। গাড়ির গতি আরো বাড়িয়ে দিলেন, কিন্তু কিছুতেই নারীটি তাদের পিছিয়ে পড়ছিল না। হঠাৎ গাড়ির পেছনের দরজা প্রচন্ড শব্দে খুলে গেল। কাফনের কাপড় উড়ে গিয়ে রাস্তার উপর পড়ে গেল। আর ঠিক তার পর মুহূর্তে সামাদ চাচার কানে একটা ভয়ঙ্কর গলা এলো, তোমরা কোথায় নিয়ে যাচ্ছিলে আমাকে? সামাদ চাচার রাশেদের চিৎকার শোনা গেল। তারপর সব অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে স্থানীয় কিছু লোক রাস্তার পাশে লাশবাহী গাড়িটি পড়ে থাকতে দেখল। ভেতরে ছিল রাশেদ আর সামাদ চাচা, কিন্তু তারা অজ্ঞান অবস্থায় পড়েছিল। আর গাড়ির পেছনে সেখানে কাফনের কাপড়ের ভাঁজ ছিল ঠিকই, কিন্তু লাশ নেই। পুলিশ এসে খোঁজাখুঁজি করলো, কিন্তু লাশের কোনো অস্তিত্ব পাওয়া গেল না। গ্রামের এক বৃদ্ধ বললেন, এই রাস্তা দিয়ে মাঝরাতে লাশ নিয়ে যাওয়া ঠিক হয়নি। এই জায়গায় অনেক সময় অনেক লাশ ফেলে দেওয়া হতো। তাদের কেউ কেউ আজও তাদের নিজের মরদেহ খুঁজতে আসে। রাশেদ আর সামাদ চাচা কোনোদিনও এই রাতের রহস্যের ব্যাখ্যা খুঁজে পেল না। কিন্তু 1 বছর পর একজন ট্রাক ড্রাইভার গভীর রাতে ঠিক ওই একই রাস্তায় গাড়ি চালানোর সময় দেখল একটি লাশবাহী গাড়ি ধীরে ধীরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু আশেপাশে কোনো চালক নেই। শুধু জানালার কাঁচের ওপারে
এক জোড়া রক্তমাখা চোখ তাকিয়ে আছে। ঘটনাটি ঘটেছিল দোহার থানার চরজয়পাড়া নামক গ্রামের এসপি বাড়ির সামনের সেই রাস্তায়, যেখানে একটা কালভার্ট আছে আর তার ঠিক পাশে আছে বড় একটা ঝোপ। যেই জায়গার আরও একটি ঘটনা আমি এর আগেও সবার সাথে শেয়ার করেছি। এখন আমি সেই জায়গার আরও একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে তুলে ধরছি। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগে। একদিন এক রিকশাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক 11টা কি 11:30 মতন হবে। আমরা জানি যে গ্রামে 9টা-10টার দিকেই প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, তাই সে সময়টায় সেখানে একেবারেই জনমানবহীন ছিল। তারা দুজনেই সেই রাস্তা ধরে যাচ্ছে, এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় গেল, তখন তারা দেখল যে কালভার্টের উপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। এরপর তারা দুজনেই রিকশা থেকে নেমে লাশটির কাছে যায়। তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এইখানে একটা লাশ কে রেখে গেল। লোকটি রিকশাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে, চল আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিকশাওয়ালা এতে আপত্তি জানালো। সে লোকটিকে বলল, আমাকে আমার ভাড়া দিয়ে দেন, আমি এইসব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমাকে ভাড়া 100 টাকা বেশি দেব। এ কথা শুনে রিকশাওয়ালা লাশটি নিতে রাজি হয়। তবে রিকশাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটির চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ের কাপড়ের আরও কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। স্বাগতম বন্ধুরা, আপনি শুনছেন আর যে রাজুর শো। বিরতির আগ পর্যন্ত যা শুনলেন তা ছিল শুধু ইঙ্গিত। এবার শুরু হতে যাচ্ছে আসল ভয়ঙ্কর অংশ। চলুন আবার ফিরে যাই অন্ধকারে, শুনতে থাকুন আজকের গল্পটি। শুধু দূর থেকে ভেসে আসছে কুকুরের কান্নার শব্দ। পূর্বাঞ্চল রেল স্টেশনের প্ল্যাটফর্ম 3-এ একা দাঁড়িয়ে আছে মায়া। ছোট একটা ব্যাগ কাঁধে, চুল এলোমেলো, মুখে বিষণ্ণতা, চোখ দুটো লাল, অনেক কান্নার ছাপ লুকিয়ে রেখেছে। সে অপেক্ষা করছে শেষ ট্রেনের জন্য। ঢাকার উদ্দেশ্যে রাত 12:15 ট্রেনটিই তার সব কিছু বদলে দেবে এমনটাই ভেবেছিল। তবে ট্রেন আসার আগে অজানা কিছু তার জীবনের গতিপথ পাল্টে দিতে আসবে, এটা সে জানত না। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠল। মায়া চমকে উঠল। রাত 12টায় কে ফোন করে? স্ক্রিনে নামটা দেখে বুক কেঁপে উঠল তার। অনুরাগ কলিং! কিন্তু এটা তো অসম্ভব। অনুরাগ তো মরে গেছে, আজ 7 দিন হলো। সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত নিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল। নিজ চোখে কবর দিয়েছে মায়া তাকে। তবু এই ফোন? হাত কাঁপতে কাঁপতে কল রিসিভ করল সে। কানে দিলেই গায়ে লোম সোজা হয়ে গেল। একটা ঠান্ডা নিঃশ্বাসের শব্দ, তারপর অনুরাগের চেনা গলা। মায়া, ট্রেন ধরিস না, তুই মরবি। কে তুমি? অনুরাগ? না না না, এটা কিভাবে সম্ভব? আমি মরে গেছি ঠিকই, কিন্তু তোকে কিছু বলার ছিল। এখন সময় শেষ হয়ে আসছে। ট্রেনে উঠিস না, নয়তো ওরা তোকে নিয়ে যাবে। ফোন কাঁপতে কাঁপতে মায়ার হাত থেকে পড়ে গেল। বুকের ধুকপুকানি বাড়তে লাগলো। সে দৌড়ে চারপাশে তাকালো। কেউ নেই। পুরো স্টেশন যেন এক ভৌতিক নিস্তব্ধতায় ঢাকা। কোথাও কোনো গার্ড, লোকজন, হকার কিছুই নেই। এই তো সবে কিছুক্ষণ আগেই একটা লোক চা বিক্রি করছিল। কোথায় গেল সে? দূর থেকে শোনা গেল ট্রেনের হুইসেল। শেষ ট্রেন এসে থামল প্ল্যাটফর্মে। কিন্তু আশ্চর্য, ট্রেনটা ছিল অন্ধকারে ডুবে থাকা।
প্রতিটি কামরার জানালায় কেবল কুয়াশা জমে আছে। কোথাও কোনো আলো নেই, লোক নেই, দরজাগুলোও খোলেনি। তবুও একটা জানালায় হঠাৎ মায়া দেখল একটা মুখ। অন্ধকারের মাঝে চোখ দুটো ঠিকরে বেরোচ্ছে, লালচে রঙের, আর সে চোখে এক ভয়ঙ্কর পরিচিতি, অনুরাগ। সে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে মায়ার দিকে। মায়ার চোখে জল এসে গেল, গলা কেঁপে উঠল। তুমি বেঁচে আছো? তুমি কোথায় ছিলে? অনুরাগের মুখ নড়ছে না, তবু তার কণ্ঠ ভেসে আসছে। আমি এসেছি তোর জন্য, ট্রেনে উঠ, নয়তো ওরা আসবে। মায়া ভয় আর কৌতূহলের মাঝে টালমাটাল। ওরা মানে কারা? ঠিক সেই মুহূর্তে মায়ার পেছনে কিছু একটা নড়ে উঠল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। স্টেশনের ছায়াময় দেয়ালের আড়াল থেকে বেরিয়ে আসছে কয়েকজন, না কয়েকটা কিছু। তারা মানুষের মতো, তবু নয়। তাদের মুখ নেই, চোখ নেই, তারা যেন কুয়াশা দিয়ে তৈরি মানুষ। ভেসে ভেসে আসছে মায়ার দিকে। মায়া দৌড়ে ট্রেনের দিকে ছুটে গেল। ঠিক সেই মুহূর্তে ট্রেনের দরজাটা খুলে গেল। ভিতরটা ঠান্ডা, নিস্তব্ধ। অনুরাগ ভিতরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলল, এস, সময় নেই, না এলে তুই তাদের হবে। কিন্তু আমি কি মরব ট্রেনে উঠলে? অনুরাগ কেবল বলল, না, মরবি না, আবার জন্ম নেবি। মায়া থমকে গেল। তখন পেছনের ছায়াগুলো আরেকটু কাছে চলে এসেছে। তাদের ফিসফিসানিতে শোনা যাচ্ছে, তোর সময় শেষ, তুই আমাদের। মায়া চোখ বন্ধ করে একটা দম নিল, এগিয়ে গেল ট্রেনের দিকে। মায়া ট্রেনে পা দিলেই দরজাটা বন্ধ হয়ে গেল। ভেতরটা ঠান্ডা, নিস্তব্ধ। অনুরাগ তার সামনে দাঁড়িয়ে, তুই বিশ্বাস করলি যে আমি এখনো তোকে রক্ষা করতে পারি, তাই তোর আত্মা এখনো মুক্ত। চল এবার। কোথায়? এক জায়গায় যেখানে শুধু সত্যরা যেতে পারে, যেখানে ভুল মৃত্যু আবার ঠিক হয়ে ওঠে। ট্রেনটা ধীরে ধীরে চলতে লাগলো অন্ধকারের মাঝে, আর স্টেশনটা, ছায়াগুলো সব মিলিয়ে গেল অতলে। পরদিন সকালে রেল স্টেশন কর্তৃপক্ষ ট্রেন না আসার খবরে ঘটনাস্থলে আসে। কোনো ট্রেন ঢুকেনি গতরাতে, তবুও প্ল্যাটফর্ম 3-এ একটা মোবাইল পড়েছিল। মোবাইলটা চালু ছিল। লাস্ট কল লিস্টে নাম অনুরাগ লাভ। সময় রাত 12:01। আর মোবাইলে স্ক্রিনে সেভ করা লাস্ট মেসেজ, আমি চলে গেলাম, কিন্তু সে ফিরে আসবে। যাকে সত্য ভালোবাসে, মৃত্যু তার জন্য শেষ নয়। রাত 12টার সেই স্টেশন আজও আছে, কিন্তু প্ল্যাটফর্ম 3, সেখানে আর কেউ দাঁড়ায় না। কারণ কেউ জানে না শেষ ট্রেনটা কেবল জীবিতদের জন্য নয়, তা আসে মৃতদের নিয়ে যেতে। স্বাগতম বন্ধুরা, আপনি শুনছেন আরজে রাজুর শো। বিরতির আগ পর্যন্ত যা শুনলেন তা ছিল শুধু ইঙ্গিত। এবার শুরু হতে যাচ্ছে আসল ভয়ঙ্কর অংশ। চলুন আবার ফিরে যাই অন্ধকারে। শুনতে থাকুন আজকের গল্পটি। রাত তখন প্রায় 2টো। চারদিকে গাঢ় অন্ধকার আর পিনপতন নীরবতা। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নির্জন হাইওয়ে ধরে আমি তীব্র গতিতে অ্যাম্বুলেন্স চালিয়ে যাচ্ছিলাম। এই রুটে আমি নতুন, আর এর আগে কখনো এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়নি। আজকে আমার ডিউটির প্রথম রাত। সহকারী কেউ ছিল না, আমি একাই চালক। নির্জন হাইওয়ে দিয়ে যখন যাচ্ছিলাম, হঠাৎ গাড়ির হেডলাইট মিটিমিটি করতে শুরু করলো। আমি কিছুটা ঘাবড়ে গেলাম। কিছু দূর যেতে না যেতেই অ্যাম্বুলেন্সটি বিকট শব্দ করে থেমে গেল। আমি নিচে নেমে এলাম। বুঝতে পারছিলাম না কি করব। মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, আশেপাশে কোনো জনমানব নেই। ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম। হঠাৎ অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা খোলার একটা শব্দ হলো, ক্যাচ। আমি চমকে উঠলাম।
আমার মনে হলো কেউ যেন ভেতর থেকে আমাকে ডাকছে, কিন্তু ডাকটা স্পষ্ট নয়, কেমন যেন গোঙানির মতো। সাবধানে অ্যাম্বুলেন্সের পেছনের দিকে এগিয়ে গেলাম। ভয়ে আমার বুক ধড়ফড় করছে। আমি দরজাটি খুলতেই ভেতরে একটি সাদা কাফনে মোড়ানো লাশ দেখতে পেলাম। লাশটা স্ট্রেচারের উপর শোয়ানো ছিল, কিন্তু সেটা যেন একটু নড়ে উঠল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, অ্যাম্বুলেন্স থেকে দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু আমার শরীর যেন অবশ হয়ে গিয়েছিল, এক পাও নড়তে পারলাম না। হঠাৎ সেই লাশটা নড়ে উঠল এবং ধীরে ধীরে উঠে বসল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো কেউ যেন আমার দিকে এগিয়ে আসছে। নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি চোখ খুলতেই দেখলাম সেই কাফনে মোড়ানো আকৃতিটা আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। তার মুখটা বীভৎস দেখাচ্ছিল, চোখ কোটরে ঢোকা, ঠোঁট দুটো ফাঁকা। লাশটা আমার দিকে তার শীতল শুকনো হাত বাড়িয়ে দিল। আমি ভয়ে জ্ঞান হারালাম। সকালে যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি নিজেকে একটি হাসপাতালে আবিষ্কার করলাম। ডাক্তার জানালেন আমি নাকি সারা রাত ধরে অজ্ঞান ছিলাম। আমার অ্যাম্বুলেন্সটি নাকি হাইওয়ের পাশে উল্টে পড়েছিল। আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু মনে মনে ভাবছিলাম আমি কি সত্যিই ভূত দেখেছিলাম নাকি পুরোটাই মনের ভুল। কিন্তু সেই রাতের ঘটনাটা আমার মনে এমনভাবে গেঁথে গিয়েছিল যে না, আমি কাজ ছাড়তে পারিনি। পেটের দায়ে আবার স্টিয়ারিং ধরতে হলো, কিন্তু আমি জানতাম এটি ছিল কেবল শুরু। সেই রাতের পর থেকে আমার অ্যাম্বুলেন্স ড্রাইভিংয়ের জীবনটা যেন একটার পর একটা ভয়ঙ্কর অলৌকিক ঘটনার চাদরে মরে গিয়েছিল। আর প্রতিটি শিফটে মনে হতো এবার না জানি কোন অশরীরী অপেক্ষা করছে পরবর্তী সওয়ারি হওয়ার জন্য। আজকে আপনাদের সাথে ছোট কিন্তু সত্য একটা ঘটনা শেয়ার করব। আমাদের গ্রামের বাড়ি নড়াইলে। বাস থেকে নেমে 15 মিনিট মেঠো পথ দিয়ে হেঁটে যেতে হয়। আমি প্রতি 15 দিনে একবার করে যেতাম বাড়িতে। এখন দেশের বাইরে থাকি, তাই যাওয়া হয় না। আপনাদের সাথে যেদিনের কথা শেয়ার করব, তখন আমি ইন্টারে পড়তাম, ঢাকা কলেজে। কলেজ হঠাৎ একদিন বিকালের দিকে বন্ধ দিল কিছু রাজনৈতিক কারণে। ভাবলাম বাসায় চলে যাব। মাকে ফোন করে জানালাম, কিন্তু সেদিন বাসায় রাতে আমাকে আনতে যাবার মতো কেউ ছিল না। তাই মা বললেন আসিস না। আমি তবু জিদ করে গেলাম। বাস থেকে নেমে হাঁটা ধরলাম বাড়ির দিকে। রাস্তা পরিষ্কার, তখন শীতের শুরু, তাই মানুষজন একদমই নেই। রাস্তায় কিছু দূর যাবার পর একটা ডোবা পড়ে, তার পাশেই এক বিশাল গাছ। এখানে নাকি অনেক খারাপ জিনিস দেখেছে, যদি আমার সাথে কখনো এমন কিছু ঘটেনি। এবার অনেকদিন পরে বাসায় যাচ্ছি, তাই আনন্দিত ছিলাম। ঠিক ডোবার পাশে আসার সাথে সাথে হঠাৎ পানিতে কি যেন ঝাঁপিয়ে পড়ার আওয়াজ পেলাম। আকাশে চাঁদ ছিল, মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল। সেই আলোয় দেখলাম পানিতে একটা মানব দেহ ভাসছে, সাদা কাপড় পরা। মানে কিভাবে বুঝাবো বুঝতেছি না, আসলে সেটা এক মেয়ের দেহ। শরীরে শাড়ি পরা, কিন্তু পুরো শরীর ঢাকা না। মনে হলো কেউ মেরে হয়তো ফেলে দিয়েছে। সারা শরীরে ভয়ের একটা স্রোত বয়ে গেল। আগেই বলেছি আমার ভূতের ভয় নেই, তবে এসব ব্যাপার এড়িয়ে চলি আমি। চারপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা। যেহেতু আমি এইমাত্র পানিতে এটা ফেলার আওয়াজ শুনেছি, তাহলে অবশ্যই যে ফেলেছে সে আছে আশেপাশে। ডোবার পুরোটা দেখা যায় রাস্তা থেকে। অবাক হয়ে দেখলাম আশেপাশে কেউ নেই। কি করব ভাবতেছি, এমন সময় হঠাৎ দেখলাম সেই দেহটা টুপ করে পানিতে ডুবে গেল। কেউ যেন নিচ থেকে টেনে নিয়ে গেল। দেহটা ভাসতে ভাসতে হঠাৎ পানির ওপর প্রায় দাঁড়িয়ে পড়ল, এরপর আস্তে আস্তে ডুবে গেল। আমার মাথা ঘুরছিল। আল্লাহর নাম নিয়ে চিৎকার করতে করতে এক দৌড়ে বাসার দিকে যেতে লাগলাম। জানি না সেদিন কিভাবে বাসায় পৌঁছেছিলাম। আধুনিক ছেলে হয়ে এমন অদ্ভুত ব্যাপার বিশ্বাস করার কিছু নেই, কিন্তু এর পরেও আমার সাথে খুব ভয়ানক কিছু ব্যাপার ঘটে। হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য শো। আমি আরজে রাজু আছি আপনাদের সাথে। আজকের এই বাস্তব ভৌতিক কাহিনী এখানেই শেষ করছি। কমেন্টে জানাতে ভুলবেন না এই গল্পের কোন অংশে আপনার গা শিউরে উঠেছিল। আর যদি আপনাদের এলাকায় এমন সত্য ঘটনা থেকে থাকে, আমাকে অবশ্যই জানাবেন, আমি সেটা নিয়েও গল্প করব। আর বন্ধুরা, আমাদের নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকুন,
সুস্থ থাকুন। গুড নাইট।